মাঠে মাঠে চরে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘেরও ছায়ায়। সেটাই আছে কথাতে, যে সুন্দরবনকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি। আমাদের মতো ভ্রমণপ্রেমীদের কাছে সুন্দরবন শুধু একটি জায়গার নামই নয়, বরং দেশের ভিতরে একটি স্বর্গরাজ্যের সন্ধান। বিভিন্ন ঝোপঝাড়, পশু পাখি আর নানান রকমের বন্যপ্রাণীতে ভরপুর আমাদের এই চির সৌন্দর্য, চিরচেনা বাংলাদেশের গর্ব এই সুন্দরবন। এই বনের ঠিক পরতে পরতে যেন লুকিয়ে আছে সৌন্দর্যের খনি। আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম, সুন্দরবনের গহীনের সব সৌন্দর্য ধাপে ধাপে পরতে পরতে আপনাদের কাছে তুলে ধরব ইনশাল্লাহ। আর তারই ধারাবাহিকতায় আমরা শুধু এটাকে আবিষ্কার করতে চাচ্ছি না, তুলে ধরতে চাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযানের পঞ্চম পর্ব। আমাদের দেশের ট্রেকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকেই সুন্দরবনের এই ভ্রমণটি বেশ জনপ্রিয়। তাই এবার আপনাদের সুন্দরবনের অনন্য সৌন্দর্য ঘুরে দেখাবো, এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম সুন্দরবন অভিযান। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় অবস্থিত। এর মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের অংশ রয়েছে প্রায় 60%। এটি 1997 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবন মূলত গড়ে উঠেছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনার জমে ওঠা পলিমাটির উপর। এখানে সুন্দরী গাছসহ আরও অনেক অনেক ম্যানগ্রোভ গাছ রয়েছে, যেমন গরান, গেওয়া, পশুর ইত্যাদি ইত্যাদি। এই বন জীববৈচিত্র্যে পরিপূর্ণ। রয়্যাল বেঙ্গল টাইগার এখানকার প্রধান আকর্ষণ। এছাড়াও আছে চিত্রা হরিণ, বানর, কুমির, ইরাবতী, ডলফিন, নানা প্রজাতির পাখি ও জলজ প্রাণী। সুন্দরবনের বিস্তৃত খাল ও নদীগুলো এই জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। আর এই সুন্দরবনের ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন রং বেরঙের গাছপালা, পশু পাখি এবং আরও যা আছে তাই আজকে আবিষ্কার করবো আমরা এই ভিডিওতে। আমরা ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে গেলাম সেই খুলনার লঞ্চপাড়ায়, যেখান থেকে ভোরের সূর্য দিয়ে উঁকি দিয়ে জেগে উঠছে বিভিন্ন কালারের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রং বেরঙের লঞ্চ, যা সত্যিই মনোমুগ্ধকর। এবং একটি পর্ব সম্পূর্ণ লঞ্চ জার্নি এবং দুই পাশে যেই সুন্দর খোলামেলা প্রকৃতি, যা মানুষকে সম্পূর্ণ ঘরের মধ্যে রেখে দেয়, তা বর্ণনা ছিল আমাদের পিছনের পর্বগুলিতে। পাশেই ছিল সেই সুন্দর চিরচেনা আন্দারমানিক, এবং সেই আন্দারমানিকের চিরচেনা সেই সৌন্দর্য, বনের ভিতর দিয়ে যে রাস্তা বয়ে গেছে তা দিয়ে হেঁটে চলা, এবং বিভিন্ন সময় উঁকি দেওয়া হরিণগুলি এবং বিভিন্ন বানরের খেলা দিয়ে আমরা যখন চলে গেলাম প্রায় নদীর পাড়ে, পাশে ছিল ডলফিন টাওয়ার। সেখান থেকে সম্পূর্ণ সুন্দরবনটিকে মনোমুগ্ধকরভাবে উপভোগ করে আমরা তারপরে চলে গেলাম রাত্রিকালীন সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। এবং খুব ভোরবেলা উঠে চলে গেলাম সেই জামতলা সি বিচ। সম্পূর্ণ কক্সবাজারের সি বিচের
আনন্দ ফিরে পেতে আমরা এখানে চলে গেলাম জামতলা সি বিচে। একসাথে দুই ভ্রমণ, বাঘ দেখা প্লাস সেই সাগরের ঢেউ দেখা। এবং সেই সি বিচ থেকে ফিরে এসে আমরা সুন্দরবনের আনাচে কানাচে বিভিন্ন চিপা দিয়ে যে নদীগুলো বয়ে গেছে সেখান দিয়ে ঘোরাফেরা করে চলে গেলাম কটকা অফিস পাড়ায়। এবং সেখান থেকে একেবারে সশরীরে বানরের সাথে খেলা করে, হরিণের সাথে খেলা করে চলে আসলাম ধীরে ধীরে সেই দুবলাচরের উদ্দেশ্যে। আপনি কি জানেন কিছু ভ্রমণ এমন হয় যেগুলো শুধু ঘুরে আসার জন্য নয়, বরং যা মনটাকেও নাড়িয়ে দেয়। ঠিক তেমনি এক অভিজ্ঞতা ছিল আমাদের সুন্দরবন যাত্রা, বিশেষ করে দুবলাচর আর সুটকিপল্লী ঘুরে দেখা। সে এক অনাবিল সৌন্দর্য, অনাবিল আনন্দ। ট্রলার, জাহাজ, চর সব মিলেমিশে একাকার। সবাই সাবধান থাকেন। আমি কখনো ভাবিনি একটা চরের মধ্যে এতটা বৈচিত্র্য, জীবন সংগ্রাম আর সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। ভাবলাম আজ তোমাদের একটানা সবটা বলি, তুমি যেন পাশে বসে আমার কথা শুনছো। এমনভাবে আমি তোমাদের লাইভ তুলে ধরবো। সব কিছু শুরুটা হয়েছিল আমাদের ছোট্ট একটি গল্প নিয়ে। বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে আমরা একদিন সুন্দরবনে যাত্রা শুরু করি, ট্রলারে করে। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা। নদীর ধারে সূর্য ওঠা, পাখিদের ডাক আর জলে ট্রলারের শব্দ যেন মুগ্ধ করে দিচ্ছিল। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সুন্দরবনের গহীনে। নদী তখন কখনো প্রশান্ত, কখনো সরে হয়ে যাচ্ছিল। চারপাশে কেবল সবুজ, ম্যানগ্রোভ গাছ, হালকা কুয়াশা। মাঝে মাঝে হরিণ দেখা যেত কিনারে এসে পানি খাচ্ছে। কি অসাধারণ একটা পরিবেশ, যেন কোনো গল্পের মধ্যে ঢুকে গেছি। দুবলাচর পৌঁছতে আমাদের লেগে গিয়েছিল প্রায় একদিন। পথের মধ্যে আমরা বনের ভিতর গিয়েছিলাম। সেখানেও কয়েকটা স্পট ছিল, সেখানে কুমির, বানর, হরিণে দেখা যায়। যেহেতু গাইড সঙ্গে ছিল তাই ভয় ছিল না। একটা জায়গায় আমরা দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি এক পাল হরিণ পানি খেতে এসেছে। একদম কাছ থেকে দেখা আর নিঃশব্দে তাদের তাকিয়ে দেখা, অবিশ্বাস্য একটা অনুভূতি। একটু যায় কই কেতার মধ্যে ভাই, হ্যানেরটা মারেন ওদিক কেতা লাগছে মনে। বাবু সরো।
যাই হোক, অবশেষে আমরা পৌঁছালাম দুবলার চর। নামটা শুনলেই যেভাবে সাদামাটা মনে হয়, বাস্তবেও জায়গাটা একেবারে আলাদা। চারদিকে কেবল বালির চর, মাঝে মাঝে ঘর বাড়ি, কাঠের মাচা, শুকনো মাছের স্তূপ আর নানা রকম গন্ধ, মাছের, লবণের আর ঘামেরও বলতে পারে। এখানে মূলত শীতকালে জেলেরা এসে অস্থায়ীভাবে ঘর তৈরি করে বসবাস করে। এটা প্রায় 4 মাসের জন্যে। বছরের অন্য সময় তারা থাকে মূল ভূখণ্ডে। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে তারা আসে মাছ ধরতে আর শুটকি বানাতে। আমরা যখন গিয়েছিলাম তখন এই মৌসুম পুরোদমে চলছিল। চারপাশে এমন একটা কর্মব্যস্ততা, যেন ছোটোখাটো একটা শহর। জেলেরা মাছ ধরছে, কেউ সেগুলো কেটে দিচ্ছে, কেউ শুকাচ্ছে, আবার কেউ প্যাকিং করছে। আমরা একটা ঘরেই উঠেছিলাম এক স্থানীয় জেলের সঙ্গে কথা বলে। তারা আমাদের খুব আন্তরিকভাবে জায়গা করে দিয়েছিল। প্রথম দিন শুধু জায়গাটা দেখে মুগ্ধ হলাম। সন্ধ্যার বাতাসে মাছের গন্ধ আর প্রবল হলো সেই সঙ্গে এক ধরনের কোলাহল। জেলেরা গান গাইছে, রান্না করছে, কেউ আবার কাঠ খেলছে। পুরো পরিবেশটার যেন এক ভিন্ন জগৎ, রমরমা। পরদিন ভোরে উঠে দেখি সমুদ্রের ঢেউ খেলছে চর ছুঁয়ে। আমরা হাঁটতে বের হলাম। দূরের জেলেরা ফিরছে নৌকা নিয়ে, সাথে প্রচুর মাছ। কিছু মাছ আমাদের অচেনা, আবার চেনা মাছও রয়েছে, যেমন লটকা, ছুরি, ইলিশ, চিংড়ি, রূপচাঁদা। নাম বললে অনেক কিছু চিনতে পারবে, তবে সবগুলোর নাম আমরা নিজেও চিনি না। আমাদের সঙ্গে থাকা গাইড জানালো এখানে নাকি প্রায় 100 প্রজাতির মাছ শুকিয়ে শুটকি বানানো হয়। শুটকি বানানোর প্রক্রিয়াটা খুবই কষ্টকর। মাছ প্রথমে ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ একটা হাইজেনিক ব্যাপার থাকে। তারপর নোনা জলে ধুয়ে রোদে শুকাতে হয়। পুরো ব্যাপারটা সময় সাপেক্ষ আর কষ্টকর বটে। রোদে অনেক সময় মাছগুলো উল্টে পাল্টে দিতে হয়, কারণ এক পাশ বেশি শুকিয়ে গেলে অন্য পাশ কাঁচা থেকে যায়। আর সেই রোদের জন্য ওয়েট করতে হয়, যে রোদে মাছগুলো খুব সূক্ষ্মভাবে ভালোভাবে শুকাইতে পারে। আমাদের গায়ে একদিন টান পড়ে গেল সে রোদে থেকে। অথচ এই রোদেই প্রতিনিয়ত এই মাছগুলোকে শুকিয়ে এবং নিজেদের জন্য শুটকি হয়ে যাচ্ছে। এত গরম, এত তাপে, আর ওদের এই গরমের ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছে ওরা। আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছিলাম এখানকার মানুষের জীবনযাত্রা দেখে। যারা আমরা শহরের ছোট কষ্ট হাঁপিয়ে উঠি, তারা এই নিঃসঙ্গ চরে এত পরিশ্রমের পরও কি শান্ত মুখে বাঁচে। তাদের মধ্যে এক ধরনের দৃঢ়তা আছে, মাটির গন্ধ মেশানো একরকম আত্মবিশ্বাস, যেটা শহরে জীবনে খুব কম দেখা যায়। আমরা নিউ মার্কেট নামে একটা জায়গায় গিয়েছিলাম। নাম শুনে ভেবেছিলাম হয়তো বড় কোনো বাজার হবে, কিন্তু এখানে সেটা ছিল এক ধরনের অস্থায়ী বাজার। কিছু মুদি দোকান, মোবাইল চার্জের দোকান, চায়ের দোকান, এমনকি হালকা জামা কাপড় দোকানও আছে। কত মোটা, কত নাকি না? এগুলো কি বিক্রির জন্য? কি মাছ এগুলি? হ্যাঁ, চুরি মাছ কত? 800 বাঁধো কেন তোমরা? বাঁধতেছে কেন? কে সবকে মার্কেটে দেখেন? মার্কেটে তোমাকে ব্যস্ত না করে কেন? মার্কেটে দেখে না জন্যে তোমাদের ব্যস্ত না করে কেন? মার্কেটে দেখে না জন্যে নাকি? হ্যাঁ, মার্কেটে মনে করেন কোনো শুটকি মাছ বিক্রি হয় না। মার্কেটে আপনার যেরকম একটা বাজার না, আপনার 1 কেজি শুটকি মাছ আমরা যদি বিক্রি করি, তাহলে মনে করেন যে ভ্যাট কাটে না। আর একবার আমরা একটা রান্নার জায়গায় গিয়ে জেলেদের সঙ্গে মিলে মাছ রান্না করলাম। কি তাজা মাছ! সামান্য লবণ আর মরিচেই এমন স্বাদ
হয় ভাবতে পারবো না। খাওয়ার শেষে তারা আমাদের সঙ্গে গল্প করছিল। কে কোন জেলা থেকে এসেছে, কার পরিবার কেমন আছে, কার কবে বিয়ে হয়েছে বা কার কবে বিয়ে হবে। এক সময় মনে হচ্ছিল আমি কোনো ট্যুরিস্ট না, আমি এদেরই একজন। তবে এই চমৎকার অভিজ্ঞতার মাঝেও কিছু কষ্টকর দৃশ্য ছিল। প্রথমত চরে সুপেয় পানির সংকট ছিল। সবাই ট্যাঙ্কে জমে রাখা পানি খায়, সেটা না হলে নদীর পানি ফুটিয়ে খায়। আর চিকিৎসার ব্যবস্থা বলতে গেলে কিছুই নেই। জ্বর হলে ঘরে বিশ্রাম নেওয়া, আর বেশি অসুস্থ হলে ট্রলারে করে মূল ভূখণ্ডে ফিরে যাওয়া, এটাই যেন এখানকার নিয়ম। আরও একটা ব্যাপার খেয়াল করলাম, জেলেরা প্রায় সবাই ঋণের বোঝা নিয়ে আসে। মৌসুমের শুরুতে দালালদের কাছ থেকে টাকা ধার নেয়, তারপর মাছ বিক্রি করে সেই টাকা শোধ করে। লাভের ভাগ কমই থাকে। লাভের থেকে যেন পরিশ্রমের টাকাই তাদের বেশি অংশ, এবং পরিশ্রমটাই যেন তাদের কপালের লিখন। মার্কেট থেকে তখনই ভালো ছিল, নাই মতো মার্কেট এখানে কিছু নেই। বুঝতে পারছি মুখ না চা আছে? মুখটাই তবে একটি কথা শুনে একেবারে যেন আঁতকে উঠলাম। শুনলাম শুটকিতে নাকি ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ আছে, যদিও অনেকেই এখন সচেতন হয়ে পড়েছেন। আর যতক্ষণ সেই চর ঘুরে দেখছিলাম, প্রতিনিয়ত এক নতুন কিছু দেখা, এক নতুন মানুষের সঙ্গে আলাপ, এক নতুন অভিজ্ঞতা। আমরা এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে গ্রীষ্মে সূর্য সোজা মাথার উপরে ওঠে, আর রাত হলে চাঁদের আলোয় চরটা রূপালি হয়ে যায়। হাঁটতে হাঁটতে মনে হতো এই পৃথিবীতে মানুষ এত কষ্ট করে কিভাবে এত সুখী থাকতে পারে।
চরে আমরা একটা ভোর এমন এক দৃশ্য দেখেছিলাম যেটা আমি আজীবন ভুলতে পারবো না। সূর্য উঠছে আর সেই আলোতে চারপাশে শুকনো মাছ, ভেজা বালু আর জেলেদের নৌকা সব কেমন যেন সোনালি দেখাচ্ছে। সেই আলোয় আমরা এক মুহূর্ত দাঁড়িয়েছিলাম, নীরব, মুগ্ধ আর কৃতজ্ঞ। কেউ যদি কখনো ভাবে দুবলাচর যাবে, আমি বলবো অবশ্যই যেতে। শুধু সুন্দরবনের বাঘ আর হরিণ নয়, এই চর তোমাকে দেখাবে কীভাবে মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকে এবং কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে হাসি মুখে বাঁচে, কিভাবে জীবন আসলে সরল যদি আমরা তার সরলভাবে দেখতে শিখি। ভ্রমণের শেষ ট্রলারে ফেরার সময় মনটা ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এখানকার মানুষের মতো হতে পারলে কেমন হতো। আমাদের জীবন এত দ্রুত, এত ব্যস্ত, তাদের জীবন এত ধীর, এত মানবিক। ঢাকায় ফিরে এসেও আমি একদিনের ধরে সেই গন্ধ, সেই বালুর ঘেরান, সেই আকাশ, সেই মুখগুলি, সেই সূর্যোদয়, সেই সূর্যাস্ত কেমন যেন ভুলতে পারিনি। আর এভাবেই আমাদের সেই সুন্দরবন ট্যুর, দুবলাচর ট্যুর, সেই বালু মাখা ঢেউ, সূর্যের আলোর সোনালি বর্ণালী সেই ঢেউগুলি যেন আমাদের বুকে, প্রাণে, মনে একদম লেগে আছে। দুবলাচর শুধু একটা স্থান নয়, এটা যেন একটা জীবন চর্চার কেন্দ্র, যেখানে কেউ শিখতে পারবে জীবনের সহজ সত্যিগুলি, কষ্ট, আনন্দ, পরিশ্রম, সম্পর্ক আর প্রকৃতির প্রতি ভালোবাসা। আমি যতবার ভাবি ততবার মনে হয় আমি আবার সেখানে ফিরে যেতে চাই। যদি কখনো কেউ যেতে চায়, চোখ মুখ খোলা রেখে যেতে হবে, কারণ সেখানকার প্রতিটি মুহূর্তই এক একটা গল্প। সুন্দরবনের এই দুবলাচর পাশ দিয়ে বয়ে চলা সেই নদী, সেই নালা, সেই সাগরের পানি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটা যতটুকু মনোমুগ্ধকর তার চেয়ে বড় সুন্দরবনের খাল ও তাদের শাখা পোশাখাগুলো বনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। এই খালগুলো বনের জীববৈচিত্র্য রক্ষায় একেবারে বিশাল মাপে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণ করে এই খালগুলোতে প্রবাহিত হতে হলে বনের সৌন্দর্য ও জীববৈচিত্র্য উপভোগ আপনাকে করতেই হবে। এত সুন্দর সিনারি। আর এভাবেই এত সৌন্দর্যকে পিছনে ফেলে, এত মধুমাখা স্মৃতিগুলো পিছনে ফেলে এবং সেই ধুলো গায়ে মেখে সব স্মৃতিকে নিয়ে আমরা ফিরে আসলাম আমাদের নীড়ে এবং সঙ্গে নিয়ে আসলাম অনেক মধুমাখা স্মৃতি। আর এভাবে শেষ করে আমরা দুবলাচর পর্ব ইতি টানলাম এবং আপনাদের জন্য নিয়ে আসলাম আগামী পর্বের যে অংশ, সেগুলি যা দেখতে পাবেন আগামী পর্বে। করমজল যেন এক বাদরের অঙ্গরাজ্য, হাটে ঘাটে বনে বন্দে রাস্তাঘাটে সব জায়গায় বাদরের খেলা। হয়তো কারো কাছ থেকে খাবার খেয়ে নিচ্ছে, নতুবা কারোকে সঙ্গ দিচ্ছে, কাউকে আনন্দ দিচ্ছে। তাই আমি শ্রাবণ চৌধুরী আগামী পর্বে আপনাদের দেখাবো সেই রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির প্রজনন কেন্দ্র থেকে শুরু করে সেই করমজলের প্রতিটা অংশে পরতে লেগে থাকা সম্পূর্ণ অংশ, যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমের কারণে সুন্দরবন যেতে পারেননি, তাদের সামনে প্রতিটা অংশ পরতে খুঁটিয়ে আপনাদের সামনে তুলে ধরবো পুরো লাইভের মতো করে। তাই সুন্দরবনের না যাওয়ার আফসোস মিটে যাবে। চোখ রাখুন আমার এই ভিডিওতে এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
খুদা হাফেজ, টাটা, বাই বাই।